13ই জুন মুক্তি পেতে চলেছে সৌকর্য ঘোষালের ছবি পক্ষীরাজের ডিম। আজকের আড্ডে আমরা পেয়ে গেছি পক্ষীরাজের ডিমের টিমকে। আরএস টিভিতে স্বাগত। কেমন আছো সবাই? ভালো, খুব ভালো আছি, থ্যাংক ইউ। তুমি তো বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেছিলে, খাবার খেয়ে। খুবই অসুস্থ হয়ে গেছিলাম, হ্যাঁ খুবই। এখন ঠিক আছে, ডাক্তার ওষুধ দিয়েছে, ঠিক আছে। তোমরা কেমন আছো? ভালো ভালো। সৌকর্যদা, প্রথম প্রশ্ন তোমার কাছে। রেনবো জেলি 7 বছর পর আবার পক্ষীরাজের ডিম সিকুয়েল, এই মাঝে দুটো ছবির মাঝে এতটা ব্যবধান কেন? না, আমি দুটো ছবির মাঝে কয়েকটা ছবি করেছি, রক্তরহস্য, ভূতপুরি, সিটি করেছি। ব্যবধান বলতে রেনবো জেলি 2018 সালে, তার 7 বছর পরে আবার পক্ষীরাজের ডিম আসছে তার ইউনিভার্সের দ্বিতীয় ছবি নিয়ে। এইটার সময়টা দিতে হতো, তার কারণ আমার তো একটা সময় লাগতো, মানে এটা তো ঘটনার পপিন্সের জীবনের পরবর্তী অধ্যায় কি ঘটতে চলেছে। তো ওই সময়টা মানে একটা কিছু নতুন ঘটনা, নতুন ক্রাইসিস আনার জন্য, নতুন ডাইমেনশন আনার জন্য একটা সময় করতেই হতো। এটা খুব সঠিক টাইম, কারণ সেই সময় একদম যা বয়স ছিল, এখন ওদের যে বয়স তাতে ওরা এসে বোর্ড পরীক্ষা দেওয়ার বয়স হয়, এবং সেই বোর্ডের পরীক্ষা সিলেকশন টেস্টে নতুন অঙ্কে 0 পায়, বটক ব্যালসারকে অঙ্কে 0 দেয়। এইটা তো জীবনের ক্রাইসিস। তো এই ক্রাইসিস পয়েন্ট থেকে ছবিটা শুরু করার জন্য আমি 7 বছর অপেক্ষা করলাম। যখন তুমি রেনবো জেলি শুরু করেছিলে, তারপর এতটা বছর গ্যাপ, ওরা তো তখন একদমই ছোট ছিল, এখন কিশোর কিশোরী। ট্রেলারে যেটা আভাস পাওয়া যাচ্ছে যে এখানে একটা কোনো রোমান্টিক অ্যাঙ্গেল কি ধরা পড়বে? বয়ঃসন্ধি, ওদের ছোটবেলা থেকে, মানে পপিন্স তো ঘটনের লাভ লাইফ, মানে জীবনের একটা প্রথম এমন প্রেম যে মানে বলা যায় না, কিন্তু সেই প্রেমটা হয় কিনা আমরা জানি না। কিন্তু তার পরবর্তীকালে গিয়ে ওদের নিশ্চয়ই বন্ধুত্ব ছিল বলেই আজকে ওরা 7 বছর পরে একসঙ্গে। তো সেই বন্ধুত্বটা কিরকম হয়ে উঠেছে বয়ঃসন্ধিতে, সেটা আমরা এই ছবিতে দেখব। তো সেইটা একটা দিক তো আছেই, কিন্তু তার থেকে অনেক মানে যেটা ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে এখন, আগে তো দেখেছিলাম পপিন্স ছোট ছিল, সে ওই ছাদ থেকে এই ছাদে ঘটনদার সঙ্গে কথা বলতো। এখন সে ঘটনদাকে কিভাবে ডিল করে, এখন সে ঘটনদার ওপর কতটা ছড়ি ঘোরায়, সেসব দেখার জন্য পক্ষীরাজের টিমের দেখতে হবে। অনির্বাণদার একজন বয়স্ক টিচার, সেই সঙ্গে মেজাজটা বেশ চড়া, এরকম ধরনের চরিত্রে তোমাকে তো আগে কখনো দেখা যায়নি। না, কখনো দেখা যায়নি। কেমন লাগলো কাজ করে? খুব চমৎকার লাগলো। তার কারণ হচ্ছে যে এই বয়সে আমার আসলে যা বয়স এবং আমার যা শরীরের যা গড়ন, সেখান থেকে এতখানি দূরত্বে গিয়ে একটা চরিত্র নির্মাণের সুযোগ খুব চট করে পাওয়া যায় না। সেটার জন্য আমি সৌকর্যর কাছে কৃতজ্ঞ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের একটা ছবিতে এইরকম উত্তেজক এবং আকর্ষক একটা চরিত্রে ঢুকে পড়া, পক্ষীরাজের ডিম, যেটা আমার রেনবো জেলি দেখা, রেনবো জেলি আমার অত্যন্ত পছন্দের ছবি, এবং নতুন পপিন্সও আমার অত্যন্ত পছন্দের দুটি চরিত্র বাংলা ছবির পর্দায়। একেবারেই কাকতালীয় যে আমি 7 বছর বাদে এই ছবিটাতে ঢুকে পড়লাম, কিন্তু ঢুকে পড়ে মানে যে স্ক্রিপ্টটা, যে চিত্রনাট্যের মাধ্যমে ঢুকে পড়লাম, এবং সেই ঘটনাটা যেটা ঘটলো, যেটা 13ই জুন থেকে সিনেমা হলে দেখা যাবে। আমি বলবো যে আমার ক্যারিয়ারে আমি নানান রকমের কাজই করেছি, ওয়েব সিরিজ, সিনেমা মিলিয়ে। এইটা খুব খুব স্পেশাল হয়ে থাকবে। শুধু বৈকুণ্ঠ বাটকালের চরিত্র অভিনয় করেছি জন্য নয়, গোটা ছবিটা মিলিয়ে, এবং ঘটন, পপিন্স, এই প্যাংলা, সাপরাজ বাবা, বিল্টু, এই পুরো জগৎটার সাথে, হেডমাস্টার মশাই, পুরো জগৎটার সাথে যে আমাদের একটা এই ছবিটা যে ডকুমেন্টেড হয়ে রইল, 2025 সালে দাঁড়িয়ে প্রায় সবই বদলে গেছে। সেইখানে দাঁড়িয়ে এই ছবিটা একটা এমনই অন্যতর আকাশের কথা বলে, সেরকম একটা ছবিতে যে আমি একটা অংশ হয়ে থাকলাম, এটা আমাকে সব থেকে বেশি আনন্দ দেয়। ট্রেলারে দেখা যাচ্ছে বটবেলের যৌবনে ইচ্ছে ছিল বা স্বপ্ন ছিল একজন বিজ্ঞানী হওয়ার। এই ছবি কি একটা ইচ্ছা পূরণের গল্প? সেটা তো ছবি দেখলেই বোঝা যাবে। অবশ্যই ইচ্ছে পূরণের গল্প। সিনেমা মানেই কিন্তু তাই, সিনেমা মানেই হচ্ছে ইচ্ছে পূরণের গল্প। সেটা মারপিটের সিনেমা হোক, গল্প বিজ্ঞানের সিনেমা হোক, হাসির সিনেমা হোক, দুঃখের সিনেমা হোক। আমরা আসলে বাস্তব জীবনে যেগুলো পেরে উঠি না বা সবসময় সুযোগ হয় না, সিনেমা আমাদের এই ইচ্ছেগুলো পূরণ করে দেয়। সেই কারণেই কিন্তু সিনেমা স্বপ্নের মতো। এই ছবিতে তোমার লুক ইতিমধ্যে দর্শকরা প্রশংসা করেছে এবং কৌতূহল বেড়েছে ছবিটা দেখার জন্য। সেই সঙ্গে তোমার গাওয়ার টাইটেল সংও রয়েছে, সেটাও রিলিজ হয়ে গেছে ইতিমধ্যে। সব মিলিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাকে। সৌকর্য এবং নবারুণ বোস যে এই ছবির
সঙ্গীত পরিচালক, দুজনই বলেন, সৌকর্য প্রাইমারিলি বলে যে তুমি এই গানটা গাও। তো আমি যাই এবং সেখানে গিয়ে আমি প্রথমে জানতাম যে আমাকে এই গানটা গাইতে হবে। তারপর একটা অদ্ভুত সুযোগ এবং যাকে বলা যেতে পারে পরিস্থিতি তৈরি হয় যে ওরা মিলে সিদ্ধান্ত নেয়, সৌকর্য, নবারুণ এবং SBF মিউজিকের রিয়া দেবরায়, যে এটা একটা আরেকটা ভার্সন হলে মজা হয়। সেটা হচ্ছে যেটা এই বৈকুণ্ঠ বটব্যালের গাওয়া আর কি, হ্যাঁ, ঠিক অনির্বাণের গান নয়। তো সেই গানটাও অডিওটা অ্যাভেলেবেল আছে, এখনো ভিডিও বেরোয়নি। সেইটা আমার ধারণা কিছুদিনের মধ্যেই চলে আসবে। আমার এটাও একটা প্রথম অভিজ্ঞতা যে একই গান দু রকম করে গাওয়ার যে একটা অভিজ্ঞতা, সেটাও আমাকে যথেষ্ট মজা দিয়েছে। আমাদের দর্শকদের জন্য 2 লাইন পুরো শোনাও। জাদু যত হচ্ছে মনে অবাস্তবে লীন, হিসেব যদি সহজ এতই জবাব তোকের দিন। জাদু যত হচ্ছে মনে অবাস্তবে লীন, হিসেব যদি সহজ এতই জবাব তোকের দিন। রূপকথা ঠিক কেমন করে আধুনিকের থিম, মাথার ভেতর ভর বেঁধেছে ইলজিক্যাল ড্রিম। এটা হচ্ছে অনির্বাণ। আরেকটা ভার্সন হচ্ছে পপিক্স, জাদু যত হচ্ছে মনে অবাস্তবে লীন, হিসেব যদি সহজ এতই জবাব তোকে দিন। জবাব দাও, রূপকথা ঠিক কেমন করে আধুনিকের থিম, মাথার ভেতর ঘর বেঁধেছে লজিক্যাল ড্রিম। দারুণ। এমন একটা সাইফাই মানে ফ্যান্টাসিতে অভিনয়, এরকম ধরনের ছবি তো খুব একটা বাংলাতে হয় না। তো ছোট এবং বড়দের কতটা আকর্ষণ করবে বলে মনে হয় এই ছবি? এসব নিয়ে আমি অনেক কথা বলেছি, তোর কি মনে হয় তুই বল। যেহেতু রূপকথার গল্প, যেহেতু এটা এমন একটা গল্প বলছে যে আমরা সরাসরি জীবনে খুঁজে পাই না, হয়তো ঘটে চলেছে কোথাও কিন্তু আমরা খুঁজে পাই না, কিন্তু আমার মনে হয় না যে দর্শকদের এটা খারাপ লাগবে, ভালোই লাগবে। একটা অন্যরকম ভাবে দেখা বলা হলো জগৎটাকে। আর 7 বছর পর কেমন লেগেছে? এত বছর পর, 7 বছর পর ওর সাথে কাজ। কারণ অনেক দিন পর, ছোটবেলার অনুভূতিটা আলাদা ছিল, আর বড় হয়ে যখন গোটা ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখছি, তো সেটাও একটা খুব ভালো লাগার জায়গা। তোমার কেমন লাগলো? মহাপদ কেমন লাগলো? আমার ভালো লেগেছে, মানে খারাপ ভালো লেগেছে কি বলবো। তো তখন তো ছোট ছিলে, এখন অনেকটা বড় হয়ে গেছো, তো এত বছর পর দুজনের কাজ। হ্যাঁ, যেগুলো আমাদের পুরনো স্মৃতি ছিল সেগুলো আবার একবার স্মৃতিচারণ করা হয়ে গেল। মাঝে যোগাযোগ ছিল তোমাদের মধ্যে? না, আমার আর ওর সাথে যোগাযোগ ছিল না, আমার দাদার সাথে যোগাযোগ ছিল। ঘোতন তো অঙ্কে কাঁচা, তুমি অঙ্কে কেমন? আমি অঙ্কে কেমন? আমি অঙ্ক আমার ভালো লাগে, অঙ্ক করতেও আমি চাই কিন্তু পারি না, যেটা দুঃখের বিষয়। অঙ্ক লোকে ভালো লাগে না। হ্যাঁ, বলা ভালো। অনুমেঘা তো সায়েন্সের স্টুডেন্ট, অঙ্ক নিশ্চয়ই ভালো লাগে। কোন সাবজেক্টে ভয় বেশি? আমি সবচেয়ে বেশি ভয় কিন্তু অঙ্ককেই পাই, কিন্তু করতেও ওটাকেই বেশি ভালোবাসি। যদিও ফিজিক্স আমার বেশি প্রিয়, কারণ ফিজিক্সের মধ্যেও কিন্তু অঙ্ক আছে। তো কলাইন বললো, গুনে গুনে বলছে। তা তুমি যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, ভিন গ্রহের প্রাণীদের বিশ্বাস হয় অস্তিত্ব আছে বলে? না, আমি তাই জন্যই ফিজিক্স নিয়ে আরো পড়তে চাই, যাতে সেটা নিয়ে রিসার্চ করে জানতে পারি যে সেরকম কিছু আছে কিনা। আউটার স্পেস বল, কথাটা বল, একটু বল না। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই, তো সেখানে রিসার্চের ইচ্ছে আছে, তো তখনই সেই প্রশ্নের উত্তরগুলো পাবো আমি। এমন একটা সায়েন্স ফিকশন ছবিতে কাজ করে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, কারণ দাদা যখন প্রথম আমাকে স্ক্রিপ্টটা পড়ে শোনায়, আর যেহেতু আমার সায়েন্স খুব ভালো লাগে, এখানে সায়েন্স আর ফ্যান্টাসি যেহেতু মিলে যাচ্ছে, সেটা আমার নিজের একটা খুব পছন্দের জায়গা, তো খুবই ভালো লেগেছে। শুটিং এর সময় দুজনের মধ্যে কে বেশি বকা খেয়েছে? আমি একদম, ও বকা খেত না, আমি। তোমার 4 মাস ধরে তো ওয়ার্কশপ হয়েছিল। হ্যাঁ। রেনবো জেলির সময় কি আরো বেশি সময় লেগেছিল নাকি? না, রেনবো জেলির সময় কম সময় লেগেছিল, 3 মাস। তাহলে এবার বড় হয়ে গিয়ে একটা বেশি সময়। হ্যাঁ, একটু বেশি লেগেছে, একটু বেশি লেগেছে বলবো না, কিছু বিশেষ
এখানে পরিবর্তন দেখতে পাওয়া যায় ঘটনের মধ্যে, যা অনেক মিল, কিন্তু দু একটা পরিবর্তন দেখতে যা পাওয়া যায় বেড়ে ওঠার সাথে সাথে। সেই পরিবর্তনগুলো ফোটাতে আমার মানে সেই মিলগুলোকে অগ্রাহ্য না করে সেগুলোকে রেখে সেই পরিবর্তনটা ফুটিয়ে তুলতে একটু তো সময় লেগেছেই আর কি। সৌকর্যদা অনির্বাণদার সাথে কাজ করে কেমন লাগলো দুজনের? অনির্বাণদার সাথে কাজ করে তো অনির্বাণদার তো সাথে তো ভালোই লেগেছে আমার, সবারই লাগে হয়তো, আমার বিশ্বাস। দাদার সাথে কাজ করাকে আমি কাজ করা বলে মনে করি না। দাদার সাথে কাজ করা মানে যাপন করা, একটা জীবন, একটা। দাদা মানে কিন্তু সৌকর্য, আচ্ছা, আর আমি হচ্ছে অনির্বাণ, গুলিয়ে যেতে পারে। দাদার সাথে কাজ করা তো ঠিক কাজ করা না, ওটা তো একটা জীবন যাপন, লাইফ লিভিং। তো সেটা তো অন্যরকমই, ভালোই তো লেগেছে, খারাপ লাগেনি আর কি। একটু বকাটা খেয়েছি, কিন্তু বকাগুলো খালি বকা নয়, মানে বকাগুলোর মধ্যে একটা আদর ছিল, একটা ভালোবাসা ছিল। সেটা যারা দূর থেকে দেখেছে তারা হয়তো ভেবে যে বকা, কিন্তু আসলে সেটা বকা নয় আর কি। মানে দুরকম অর্থ ছিল, বাহ্যিক অর্থ, অন্তর্নিহিত অর্থ। বকার মধ্যে দিয়েও তাহলে অনেক কিছু শেখা হয়েছে কাজে। হ্যাঁ, শেখা তো হয়েছে। জীবন থেকে তো আমরা শিখি। এবং দাদার সাথে থাকা মানে তো আগেও একটু বললাম যে একটা জীবন যাপন করা, তো শিক্ষা তো আছেই তার মধ্যে। তোমরা দুজনে যদি পক্ষীরাজের ডিম বা পাথর সত্যি সত্যি পেতে কি করতে? আমি যেটা পক্ষীরাজের ডিম, মানে আমরা মানুষের ইমোশন দেখতে পাই, আমি সেই কাজেই ব্যবহার করতাম। কারণ আমার সঙ্গে যে কথা বলছে আর সে আসলে মনে কি ভাবছে সেটা আমার জানার খুব ইচ্ছে। পক্ষীরাজের ডিম পেলে আমি ডিমটাকে দেখতাম যে কেউ তারটা দিতে পারছে কিনা। যদি সে তার দিতে পারে কোনো প্রাণী বা কেউ, তাহলে আমি তার থেকে পক্ষীরাজের ছানা বের করতাম এবং তাকে বড় করতাম এবং তার পিঠে চড়ে ঘুরে বেড়াতাম। খাওয়াতিস? হ্যাঁ, খাওয়াতিস বড় করার সময়? ঘাস, পাতা, গাজর সবই খাওয়াতাম। আর ভিন গ্রহের প্রাণীর সাথে যদি দেখা হতো কিভাবে সময় কাটাতে? ভিন গ্রহের প্রাণীর সাথে যদি দেখা হতো, যদি দেখতে পেতে শান্তি সপক্ষে। আচ্ছা, আমি তো খুব ভয় পেতাম আর কি। মানে যেরকম আমরা দেখি ভিন গ্রহের প্রাণী, যদি সেরকম চেহারার কোনো প্রাণী নেমে আসে, আমি তো মানে মাঝে রাতে একটা অদ্ভুত জিনিস কি নেমে এলো, আমি তো খুব ভয় পেতাম। যদি এমনি মানুষের মতনই আসে তাহলে তার সাথে একটু গল্প করা যেত, একটু আড্ডা ফাড্ডা মারা যেত, এই আর কি। ট্রেলার দেখে বন্ধুরা কি বলছে দুজনকে? বন্ধুরা খুব খুশি এবং সবাই খুব এক্সাইটেড। আর পরীক্ষা চলা সত্ত্বেও সবাই বলেছে আমরা সবাই দেখতে যাবো। বাড়িতে কি বলছে মা বাবা? বাড়িতে সবাই খুব খুশি। অনির্বাণদা, তোমার কাছে প্রশ্ন। তুমি তো ছোটদের সাথে বরাবরই কাজ করতে ভালোবাসো, কতটা উপভোগ করলে এই সময়টা শুটিং এর? খুবই উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। শুটিং এমন একটা কাজ, সেখানে যে খুব খুব বেশি অন্যান্য জিনিসপত্র এক্সপ্লোর করা যায় তা নয়। হ্যাঁ, যেমন এই যে মহাব্রতর দার্শনিক যে দিকটা, যেটা আমরা এই আড্ডা মারতে মারতে দেখতে পাচ্ছি, শুটিং এ যেহেতু অনেক অনেক কাজ থাকে, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে বেশি শুটিং করতে হয়, সেই সময়টা হয়ে ওঠে না। আমি সুযোগ মতো মহাব্রতর সাথে আড্ডা মারতাম, অনুমেধার সাথে আড্ডা মারতাম, কিন্তু ওদের সত্যিই খুব ব্যস্ত থাকতে হতো, কারণ বেশিরভাগ দৃশ্যেই ওরা আছে এবং অনেক আমাদের নানান জায়গায় শুটিং। কলকাতার একটা বাড়িতে, শিমুলতলার একটা জায়গায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমাদের ছড়িয়ে ছিটিয়ে শুটিং, কলকাতার মাল্টিপল লোকেশন। এই কারণে ওদেরকে খুব দৌড়দৌড়ি মানে করতে হতো আর কি, অভিনেতা অভিনেত্রী হিসেবে। তুলনামূলকভাবে আমি একটু বসে থাকতে পারতাম, একটু বিশ্রাম নিতে পারতাম, ওদের একদম হাত ছাড়ার সময় ছিল না। সেই সময় হয়নি, কিন্তু পরবর্তীকালে গল্প হয়েছে। আর এই যে মহাব্রতের যে দর্শনের আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের প্রমোশন ফেজে এসে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেইটাই। সুপ্রজোদা, তোমার কাছে প্রশ্ন। তৃতীয় ফ্যান্টাসি এই ছবির গৌতম পপিন্সকে নিয়ে কবে আমরা আবার দেখতে পাবো? এটা প্রযোজক বলতে পারবে, এটা আমি বলতে পারবো না।
ইচ্ছে তো আমাকে আছে। হ্যাঁ, আমার তো অবশ্যই ইচ্ছা আছে, অবশ্যই ইচ্ছা আছে, কারণ মানে এই ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হয় যে এদের আমি তো আসলে যখন নতুন পপেন্সকে নিয়ে এই গল্পটা লিখি তারপরে বটবেল আসে এবং আমি তখনও বুঝতে পারিনি, কিন্তু ছবিটা করতে করতে অনির্বাণকে আমি যখন বটবেলের জন্য চরিত্রটা বলি আমি একরকম করে ভেবেছিলাম, অনির্বাণ তারপরে আমাকে অনেকগুলো দেখায় যে এই ম্যানারিজম গুলো অ্যাড করা যায় এবং সেটা এত সুন্দর আমার মনে হয় যে আমি যেটা দেখিয়েছিলাম তার থেকে অনেক 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 সুন্দর এবং অনেক পূর্ণ হয়েছে বটবেল। তো আমার মনে হয়েছে যে এদের তিনজনের এমন একটা এই ট্রায়োটা এমন একটা কেমিস্ট্রি হয়েছে দেখা যায় না স্ক্রিনে। এটা সত্যি কথা বলতে আমি যতবার সাউন্ড করতে গিয়ে এডিট করতে গিয়ে কালার কারেকশন গিয়ে দেখেছি ছবিটা, আমার দেখেই মনে হয়েছে এদের তিনজনকে আবার আমি কবে দেখতে পাবো, আমি জানি না কবে দেখতে পাবো, সেটা কেবল ঈশ্বরের প্রডিউসার জানে, কিন্তু আমার ইচ্ছা আছে। পক্ষীরাজের ডিম নিয়ে দর্শকদের কি বলবে সবাই? পক্ষীরাজের ডিম নিয়ে আমি একটা কথাই বলবো, এটা খুব জেনে রাখা দরকার, এটা একটা কল্পবিজ্ঞান ছবি, মৌলিক কল্পবিজ্ঞান সিনেমার জন্য লেখা একটা গল্প। আমরা এই ছবিটা সত্যজিৎ রায়কে উৎসর্গ করেছি, তার কারণ অনেক আগে সত্যজিৎ রায় একটা এলিয়েন নিয়ে কল্পবিজ্ঞান ছবি করতে চেয়েছিলেন, যেটা হয়ে ওঠেনি বহু কারণে। এটা নিয়ে ওনার অনেক দুঃখ ছিল এবং অনুরাগ হিসেবে আমরাও খুব যন্ত্রণা পেয়েছি। আমি যতটা মিস করেছি সত্যজিৎ রায়ের ছবিটা না করতে পারে এবং যতটা কষ্ট পেয়েছি, আমি সেই কষ্টটা থেকেই ছবিটা করেছি। তো আমার মনে হয় যে বাংলার আকাশে একটা এলিয়েন স্পেসশিপ আসছে, তার মধ্যে গৌতম পপিন্স ফিরছে, সঙ্গে বটবেলের মধ্যে একটা ইউনিক চরিত্র যে এসে স্ক্রিন আলো করছে। এইটা একটা অদ্ভুত কেমিস্ট্রি, এটা কি হয়েছে জিনিসটা সেটা বড় পর্দায় দেখার জন্য একবার আসুন। সৌকর্য পুরোটাই বললো, মানে সত্যি যে সূত্র থেকে এই ছবিটা শুরু সেটা সত্যি একটা একই সাথে কষ্টের, ব্যথা, অহংকারেরও, ভালোবাসারও। সেটাই বলবো। আমি সত্যিই বলবো যে এই ধরনের একটা চরিত্রের জন্য আমি যেরকম সৌকর্যের কাছে কৃতজ্ঞ, সেরকম আমি নিজে খুব উদ্গ্রীব হয়ে আছি যে বাংলা ছবির দর্শক এই চরিত্রটিকে পর্দায় দেখে তাদের কেমন লাগে, তারা কতটা আনন্দ পান। এবং আমার মহাব্রত মহিলার সঙ্গে প্রথমবার কাজ, আমি অত্যন্ত আনন্দ পেয়েছি ওদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে। এবং যে ট্রায়োটার কথা বলছে, আমি নিজেও এটা ডাবিং করতে গিয়ে ফিল করছি যে সত্যিই আমাদের মধ্যে একটা ফিজিক্স বলি বা কেমিস্ট্রি বলি, হ্যাঁ, মানে দুটো জিনিসই বেশ ভালো ওয়ার্ক করেছে। তো সেটা সাক্ষী থাকতে আপনারা 13ই জুন থেকে আপনাদের বাড়ির সামনের প্রেক্ষাগৃহে ভিড় জমান। কিছু একটা বান দিয়ে রূপকথার গল্প পড়া হতো ছোটবেলায়? হ্যাঁ, রূপকথার গল্প তো পড়া হতো, বেশি হতো শোনা। আমার দিদা বলতো নানা রকম রূপকথার গল্প, তো তেমনই এক রূপকথার গল্প নিয়ে আসছি আমরা সবাই। 13ই জুন মুক্তি পাবে, অবশ্যই আসবে দেখতে। নমস্কার। 13ই জুন পক্ষীরাজের ডিম রিলিজ করছে। আই এম শিওর যে সবার ভালো লাগবে। এটা যতটা ছোটদের ছবি ততটাই বড়দেরও ছবি, সবাই দেখবেন। নতুন ছবির জন্য সবাইকে শুভেচ্ছা রইল। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। আরো নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এইচডি পর্দায়।